আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ মোকাদ্দেস আলীতে। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে এই বিষয়টা আলোচনা এই কারণে করা হচ্ছে কারণ আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করতেছে এবং বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। যেমন আমরা সবাই অবগত আছি যে আমাদের কয়েকটা রেজাল্ট পাবলিশড হয়েছে। তো আমি একের অধিক টিকেছি, তিনটাতে টিকেছি, কেউ ডিফারেন্ট মিস্ট্রি এলজিইডি এবং এইসিডি, কেউ তিনটায় টিকেছে, কেউ একটাই টিকেছে। তাহলে আমি কয়টা সুপারিশ প্রাপ্ত হতে পারি বা হব, যারা একটাই টিকেছে আদৌ জব পাবো কিনা, এই ধরনের কিছু কোশ্চেন নিয়ে অনেকে ফোন করতেছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু জাস্ট শুধু আলোচনা করব। আসলে এটা শুধু আলোচনায়, এটা যেন কোনো বিতর্কিত ভিডিও যদি না হয় সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের কথার প্রেক্ষিতে জাস্ট আমি আমার একটা ধারণা দিচ্ছি, কারণ বিপিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান, একমাত্র বিপিএসসি ক্ষমতা রাখে তারা প্যানেল করবে কি করবে না, এবং একজন একাধিক পদে সুপারিশ তারা দিবে কি দিবে না, পরবর্তীতে সেখান থেকে যখন সে জয়েন করবে না তখন আবার প্যানেল থেকে নিয়োগ দিবে, নাকি একজনকে শুধু একটা পদেই দিয়ে দিবে, এটা সর্বোচ্চ ক্ষমতা একমাত্র বিপিএসসি রাখে। তো সো আমরা জাস্ট শুধু একটা আলোচনা এবং আপনার মনে যেন একটু সান্ত্বনা চলে যায়, আপনি যেন একটু শিওর থাকেন, রিল্যাক্স থাকেন, এই জন্য আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব। আসলে বিপিএসসি তে জব পাওয়া অনেক সহজ, এখন কিন্তু আসলে এটা অনেক কমপ্লিকেটেডও কিন্তু হয়ে যাচ্ছে। আমরা সেটা সামারি একটু পরে দেখবো। সামারি দেখলেই বোঝা যাবে যে আমরা এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে অনেকজনকে কিন্তু এই সার্কুলার জব কিন্তু হবে না। এই জন্য আজকের এই বিষয়টার জন্য আমি একটা নাম দিয়েছি যে বিপিএসসি টেনশন এন্ড কম্পিটিশন। অবশ্যই বিপিএসসি এখন বর্তমানে যারা রিটেনে কোয়ালিফাই করেছে তাদের ভিতরে একটা টেনশন কাজ করতেছে, এবং অবশ্যই এবারের এই প্রতিযোগিতা অবশ্যই একটা কম্পিটিশন গুলো কিন্তু হবে। তাহলে আমরা আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমরা এখন দেখবো যে আসলে আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট, আমরা যে তিনটা সেক্টর যে পরীক্ষা দিলাম প্রথম থেকে শুরু করে একটা সামারি আমরা এখন দেখবো আর কি। সামারিটা হচ্ছে এইরকম যে আমরা এখানে একটা নেম দিলাম, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে আমরা পরীক্ষা দিয়েছিলাম। এরপরে হলো প্রিলি আমরা কতজন দিয়েছিলাম। এরপরে হচ্ছে রিটেন, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে নাম দেই, প্রথমে যদি আমরা একটু দেখে আসি যে এলজিডি তে আসলে কতগুলো অ্যাপ্লাই হয়েছিল, এলজিডি তে কতগুলো অ্যাপ্লাই হয়েছিল, অর্থাৎ কতজন অ্যাপ্লাই করেছিলেন। এলজিডি তে দেখা যাচ্ছে যে 20,411 জন অ্যাপ্লাই করেছিলেন। কতজন অ্যাপ্লাই করেছিলেন? 20,411 জন অ্যাপ্লাই করেছিলেন। তাহলে এখান থেকে আবার দেখা গেছে কি 20,411 জন থেকে, এই 20,411 জন থেকে পরীক্ষা দেওয়ার পরে প্রিলিতে কোয়ালিফাই হয়েছে কতজন? প্রিলিতে কোয়ালিফাই হয়েছে 6,344 জন। এই 20,000 থেকে 6,344 জন প্রিলিতে কোয়ালিফাই হলো। এরপরে হচ্ছে 6,344 জন কিন্তু আবার রিটেন দিয়েছে। রিটেন দেওয়ার পর রিটেনে কোয়ালিফাই হলো কতজন? 2,370 জন রিটেনে কোয়ালিফাই হলো। তার মানে এরা কি ভাইবার জন্য সুপারিশ প্রাপ্ত কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা যদি একটু ডিএমএ যাই, তো ডিএমএ দেখা যাবে যে আমাদের অ্যাপ্লিক্যান্ট ছিল 18,095 জন। ডিএমএ 18,095 জন অ্যাপ্লিক্যান্ট ছিল। এখান থেকে আমরা দেখেছি যে কোয়ালিফাই করেছিল প্রিলির জন্য 4362 জন, এবং এই 4362 জন যখন রিটেন দিয়েছিল সেখান থেকে আমরা যে গত 27 তারিখে রেজাল্ট পেলাম 3,042 জন। দ্যাটস মিন্স এই 3,042 জন কিন্তু ভাইবার জন্য কোয়ালিফাই হয়ে গেল। এরপরে আমাদের আর একটা বাকি থাকলো যে এইসিডি তো প্রায় 18,000 এর কাছাকাছি ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ 70,881 জন ক্যান্ডিডেট ছিল। এখান থেকে আমরা দেখেছি যে প্রিলিতে তারা মাত্র 1,538 জন কোয়ালিফাই করে, এবং এখান থেকে রিটেনে কোয়ালিফাই করে 1,125 জন, অর্থাৎ এরা সবাই কিন্তু ভাইবার জন্য সুপারিশ প্রাপ্ত হলো। তাহলে আমার এখানে যদি আমি এভারেজ করি দেখা যাবে যে 18,000 বা সামথিং জন কিন্তু ক্যান্ডিডেট সারা বাংলাদেশে আমি যদি ধরে নেই। তাহলে আমরা এখন এখানে দেখব যে টোটাল কতজন ভাইবা দিচ্ছে, যে টোটাল ভাইবা ক্যান্ডিডেট কতজন, টোটাল ভাইবা ক্যান্ডিডেট আমার কতজন। তাহলে আমার এখানে হচ্ছে 6,537 জন কিন্তু টোটাল ভাইবা ক্যান্ডিডেট। আসলে আমার কি টোটাল পোস্ট কি 6,537 জন কি আছে? জি না, নাই। আর একটা বিষয় হচ্ছে আমাদের যেহেতু তিনটা এখানে ছিল সেক্টর, তিন সেক্টরে দেখা গেছে অনেকেই হ্যাট্রিক করেছে। অনেকেই হ্যাট্রিক বলতে এখানে বোঝাচ্ছি
একটা ব্যক্তি এই এলজিইডি তে আছে, ডিফারেন্ট মিনিস্ট্রিতে আছে এবং এসিডি তে কিন্তু সে আছে। তো এই জন্য তার পক্ষে তো 3টা জব হবে কি হবে না এটা আমরা বলতে পারবো না, তবে কখনোই একজনের 3টা জব হবে না। যদিও সে সুপারিশপ্রাপ্ত হয় তাহলে অবশ্যই তাকে একটাতে জয়েন করতে হবে, বাকি 2টা তাকে ছেড়ে দিতে হবে। তো আমি আশা করি যে বিপিএসসি হয়তো এটা করবে না, অবশ্যই এটা পরে বলতেছি। তাহলে ভাইবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 6537 জন ক্যান্ডিডেট, কিন্তু আমরা যদি এই 65 জনের যদি আমরা একটা 60% যেটা একটা ওভারভিউ বা জরিপ থেকে আমি বলতে পারতেছি যে 65 জনের মধ্যে 60% স্টুডেন্ট 3টা ডিপার্টমেন্টে আছে। সে আমরা একটা হিসাব সুবিধার জন্য বা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য ধরলাম যে 4000 স্টুডেন্ট, এই 4000 স্টুডেন্ট 3টা ডিপার্টমেন্টে কিন্তু রয়েছে। 4000 স্টুডেন্ট 3টা ডিপার্টমেন্টে রয়েছে এবং এরা হলো 3 ডিপার্টমেন্টে রয়েছে। 4000 স্টুডেন্ট 3 ডিপার্টমেন্টে রয়েছে এবং 2537 জন স্টুডেন্ট কিন্তু ধরলাম যে একটা করে রয়েছে 1 বাই 1। ঠিক আছে, তাহলে এই 2500 স্টুডেন্ট এই একটা করে ডিপার্টমেন্ট, হয় সেই এলজিডি তে আছে, না হয় ডিপার্টমেন্টসি তে আছে, না হয় এসিটি তে আছে, অনেকে আবার দুটাতে রয়েছে, সেটা আমরা ওদিকে যাচ্ছি না। এখন এখানে বিষয়টা হচ্ছে যে যারা 3 ডিপার্টমেন্টে টিকলো আসলে এরাই কি জবটা আবার নিয়ে নিবে, নাকি যারা একটা করে টিকেছে এদের জব হওয়ার সম্ভাবনা বেশি, এটা কিন্তু এখন বলা যাবে না। বিষয়টা হচ্ছে যে আপনার রিটেন মার্কস এবং ভাইভা মার্কস যোগ হয়ে যে এগিয়ে থাকবে সেই কিন্তু জবটা পেয়ে যাবে। তাহলে আমাদের টোটাল হলো 6537 জন। এখন আমরা দেখব যে আমাদের পোস্ট কতজন, আমাদের পোস্ট কতটি ছিল। আমরা এখন পোস্টের যদি তাকাই যে এলজিইডি তে আমাদের পোস্ট ছিল 263টা। এরপরে হলো ডিএমএ আমাদের পোস্ট ছিল 172টা। এরপরে হলো এসিডি তো আমাদের পোস্ট ছিল 172টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল পোস্ট হইলো 660টা। টোটাল পোস্ট কত? 660টা পোস্ট। এটা হলো সার্কুলার পোস্ট। তো বর্তমানে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে পোস্ট আমাদের বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পদসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো পদসংখ্যা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা সেটা একটু দেখে নিই যে এলজিডি তে ধরলাম যে ম্যাক্সিমাম 500 জন নিবে, ডিএমএ ধরলাম ম্যাক্সিমাম 700 জন নিবে, 700 প্লাস হতে পারে আর কি। এসিটি তে ধরলাম যে ম্যাক্সিমাম 250 জন নিতে পারে। তাহলে আমরা পোস্ট দেখতে পাচ্ছি যে আমরা সার্কুলার ছাড়া এখন দেখতে পাচ্ছি যে 1450 জন আমাদের এই 6537 জন থেকে নেওয়ার কথা। অর্থাৎ 6537 জন থেকে আমাদের 1450 জন, এটা হলো ম্যাক্সিমাম ধরা হয়েছে। সার্কুলার পোস্ট কিন্তু 607 জন। আর আমরা এটা যেহেতু পদসংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমরা ইতিমধ্যে অনেকেই জেনেছি, শিওরও হয়েছি, সেক্ষেত্রে আমরা বলতেছি যে 1450 জনকে তারা কিন্তু লিকুইড দিতে পারে। 1450 জনকে যদি এখান থেকে লিকুইড দেয়, তারপরে কিন্তু আমার কতজন বাদ যাচ্ছে আপনি নিজে কিন্তু হিসাব করেন, দেখতে পাচ্ছেন যে 5000 জনের মতো কিন্তু আউট হয়ে যাচ্ছে। আবার এখানে যদি হিসাব করি সেক্ষেত্রে দেখা যাবে যে 3000 3500 এর মতো স্টুডেন্টের জব কিন্তু হবে না। এখন কে এগিয়ে থাকবে, কার 2টা জব হবে না 3টা জব হবে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে বিপিএসসি কখনোই একজনকে একাধিক পদে সুপারিশ করবে না আশা করি। আর যদিও সুপারিশ করে, মনে করেন যে এলজিইডি তে আমার 500 জনকে নিয়ে নিল, ঠিক আছে, এলজিইডি তে 500 জনকে নিয়ে নিল, তাহলে আমার এখানে আরো থাকলো 1870 জন। এরা কিন্তু তখন প্যানেলে থেকে যাবে। এই 1870 জন কিন্তু তখন আমার প্যানেলে থেকে যাবে। তার মানে কি ঘটনা দাঁড়াইলো, এলজিডি তে যে 500 জন নিয়ে নিল, বাকিগুলো কিন্তু প্যানেলে থেকে গেল। তাহলে এদেরকে যখন নিয়ে নিল, এই ব্যক্তিটা তো আবার ডিএম এবং এসিটি তে আছে, তাহলে ওই ব্যক্তিটা ধরলাম যে ডিএম এ আবার 700 জন নিয়ে নিল, আবার বাকিগুলো প্যানেলে থেকে গেল। অর্থাৎ যদি এখান থেকে 700 জন নেয়, তাহলে আমার প্যানেলে মনে করেন যে 2342 জন প্যানেলে থেকে গেল। ঠিক এখান থেকে যদি আমি ধরি যে 250 জন যদি নেয়, বাকিগুলো প্যানেলে থেকে গেল। অর্থাৎ একজনের যদি এখানে তার যদি জব হয়ে যায় এবং এখানেও যদি হয়ে যায়, তাহলে সে কিন্তু 2টার মধ্যে একটাতে তাকে জয়েন করতে হবে, অর্থাৎ একটা তাকে ছেড়ে দিতে হবে। তাহলে এখান থেকে যখন সে একটা ছেড়ে দিবে, তখন প্যানেল থেকে অটোমেটিক কিন্তু চলে আসবে, যদি প্যানেল করে, এবং প্যানেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে যদি প্যানেল না হয়, তাহলে একজনে যখন 3টাতে রিক্রুটমেন্ট পেয়ে যাবে, অর্থাৎ সুপারিশ প্রাপ্ত হয়ে যাবে চাকরির জন্য, তাহলে তাকে যখন ছেড়ে দিতে হবে, তখন অবশ্যই প্যানেল থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এখন বিষয়টা হচ্ছে যাদের প্রথম ধাপে জব হবে না, যদি একজন একাধিক পদে সুপারিশ প্রাপ্ত হয়, তার কিন্তু দ্বিতীয় পদটা কিন্তু তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। সো
যাদের প্রথম ধাপে হবে না আপনি কিন্তু কখনোই টেনশন করবেন না, কারণ হচ্ছে যে আপনার অবশ্যই কিন্তু পরের ধাপে কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এই জন্য আমি যেটা বলবো যে আপনাকে এই এই এখান থেকে জব আপনাকে মোটামুটি ছিনিয়ে নেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। এই যে বিপিএসসি তো কিন্তু কি ধরনের একটা কম্পিটিশন সৃষ্টি হয়ে গেছে এটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন। এই জন্য আমি এটা নাম দিয়েছি বিপিএসসি টেনশন এন্ড কম্পিটিশন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা এখানে আসি তাহলে আমাদের কি হবে, এই জন্য আমাদেরকে একটা এই জবটা পাইতে গেলে পজিটিভ একটা ভাইবা দিতে হবে, পজিটিভ এন্ড বেটার একটা ভাইবা দিতে হবে। পজিটিভ এন্ড বেটার ভাইবা যদি আমি দিয়ে দেই তাহলে আমার এখান থেকে প্রথম ধাপে জবটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপেও যদি না হয় তাহলে আমার দ্বিতীয় ধাপে কিন্তু জব হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি যেহেতু রিটেন দিয়েছি আমার এখান থেকে জবটা হওয়ার সম্ভাবনা আমার 90% উপরে কিন্তু থাকবে। আর যারা একবারে রিটেনে খারাপ করেছি তাদের পসিবিলিটি খুব একটু কম থাকবে, যদিও তারা ভাইবা ভালো করেন তারপরে হয়তো তারা কামব্যাক করতে পারেন। এই জন্য আমি যেটা বলবো যে আপনি এটা নিয়ে অবশ্যই বেশি টেনশন করবেন না আর কি। বেশি টেনশন করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে যেহেতু আপনি রিটেন দিয়েছেন এখন আপনার কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, বাকিটা আল্লাহ ভরসা। আপনি যেটা করেছেন আপনার চেষ্টা অনুযায়ী করেছেন, এখন আর একটা চেষ্টা বাকি আছে যে ভাইবাটা একটা ভালো মতন একটা ভাইবা আপনাকে দিতে হবে। তো আপনি যদি একটা ভালো মতন ভাইবা দিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি প্রথম ধাপে কিন্তু জবটা পেয়ে যেতে পারেন। এই জন্য আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইবার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। এবং আমি আগেই বলেছি যে ভাইবার জন্য আমরা এরকম একটা বা দুইটা আপনাদেরকে ভিডিও দেবো, এই ভিডিও দেখে ভাইবার জন্য আপনারা প্রিপারেশন নেবেন এবং আশা করি একটা ভালো পজিটিভ একটা রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে। এরপরে যদি কোনো কথাবার্তা এখান থেকে মিসিং থাকে আপনি কমেন্টস করবেন, কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সর্বোপরি কথা হচ্ছে বিপিএসসি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা যা সিদ্ধান্ত নিবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এবং আশা করি ওনারা অবশ্যই ভালো সিদ্ধান্ত নিবে। একজন যেন একাধিক পদে সুপারিশপ্রাপ্ত না হয় এটা আমি আমার আমার মন থেকে বলতেছি, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। আর এটা হলেও পরবর্তীতে আপনি কিন্তু দ্বিতীয় ধাপের প্যানেল থেকে কিন্তু সুযোগ পাচ্ছেনই। সো বিপিএসসি কি করে এখন সেটা দেখার বিষয়, আমরা সেই অপেক্ষায় থাকলাম। আপনার কাজ হচ্ছে কাগজপত্র সুন্দরভাবে জমা দেওয়া এবং একটা পজিটিভ ভাইবা দেওয়া, দেন দোয়া করা, বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।